আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত সূচি আজ। বৈঠক করবেন চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা সহ বিভিন্ন কোম্পানির প্রধানদের সঙ্গে। বন্ধের তালিকায় থাকা 3 আর্থিক প্রতিষ্ঠানের প্রশাসক বসানোর পর জানানো হবে আমানত ফেরতের পরিকল্পনা। বাকি দুটি বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত। একটা প্ল্যান নিয়ে এগিয়ে আসা উচিত, একটা পরিকল্পনা নিয়ে, তাহলে হয়তো কি যারা টাকাগুলো রেখেছে তারা অনেকটা আশ্বস্ত হতো। চুয়াডাঙ্গায় বালু লুটের মহোৎসব। পুকুর খননের নামে কাটা হচ্ছে কৃষি জমির উর্বর মাটি। ক্ষমতার পালা বদলে বদলেছে সিন্ডিকেট। চাষের জমি কমে যাবে বালি মাটি কাটলে। বর্তমান ক্ষমতাসীন দলের কতিপয় কিছু নেতাকর্মীদের যোগ সাজসে উত্তোলন করা হচ্ছে। জলদস্যু মুক্ত হলেও স্বর্ণদ্বীপে নতুন সংকট, বাথান কেন্দ্রিক বিরোধ। ছদ্মবেশে আশ্রয় নিয়েছে দাগি অনেক অপরাধী। বাস্তবায়ন করা যায়নি পরিচয় ভিত্তিক জমি বরাদ্দ। লক্ষ্মীপুরে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। 5 বছরে আত্মহননের পথ বেছে নিয়েছেন 725 জন। সামাজিক নানা সমস্যা দায়ী বলছেন বিশেষজ্ঞরা। পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। ক্ষতিগ্রস্ত অনেক ভবন, বহু হতাহতের শঙ্কা। সুনামির সতর্কতা জারি। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল। হ্যাট্রিকের সুযোগ পেয়েও মিস করেন ভিনিসিয়াস। অপর গোলটি করেন মাথেউস কুনিয়া। ব্রাজিলিয়ান শিবিরে আরও স্বস্তির খবর। প্রায় 3 বছর পর সেলেসাউদের হয়ে মাঠে নামেন নেইমার। খেলেন ম্যাচের শেষ 20 মিনিট। প্রত্যাবর্তন ম্যাচে নায়ক হয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারকে নায়ক পাশে বসে ম্যাচের নায়ক হয়ে গেলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। স্কটল্যান্ডকে উড়িয়ে দিল ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পা রাখলো রাউন্ড অফ 32-তে। দর্শক, যে ম্যাচে প্রত্যাবর্তনের ম্যাচ, নেইমার ফিরবেন প্রায় 3 বছরের বিরতি শেষে, ইনজুরি কাটিয়ে নেইমার ফিরবেন, সেই ম্যাচে শুরুতেই চমক উপহার দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। শুরুর একাদশে নেইমারকে রাখেননি, এবং কেন রাখেননি, কেন আস্থা রেখেছেন। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ে দিনভর ব্যস্ত সময় পার করবেন। চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা, মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। বুধবার বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে তিনি দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন। শুক্রবার চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। চীন থেকে আরেফিন শাকিলের প্রতিবেদন। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে স্থানীয় সময় বিকেল 5:30টায় বেইজিং এসে পৌঁছান। তাকে স্বাগত জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মিউজুন। বুধবার বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই, তবে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সূচি আছে প্রধানমন্ত্রীর। তার সাথে সাক্ষাৎ করবেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও দেশটির পানি সম্পদ মন্ত্রী। এরপর তিনি সাক্ষাৎ দিবেন চায়না এক্সিম ব্যাংকের চেয়ারম্যানকে। দুপুর পর যোগ দিবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে, যেখানে চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হ্যান্ডা ও চায়না টেক্সের চেয়ারম্যানের সাথেও বৈঠক করবেন। শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানেই অন্তত 17টি সমঝোতা স্মারক চুক্তি সই সহ বেশ কিছু সিদ্ধান্ত আসার কথা। এর আগে বুধবার সকালে ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক্যাল ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বাংলাদেশের সরকার প্রধানকে করতালি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাকিস্তানের প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। শিগগিরই প্রশাসক বসছে বন্ধের তালিকায় থাকা 3 আর্থিক প্রতিষ্ঠানে। আর বাকি দুটির বিষয়ে সিদ্ধান্ত আসবে আদালত থেকে। বাংলাদেশ ব্যাংক বলছে প্রশাসক নিয়োগের পরই আমানত ফেরতের পরিকল্পনা জানানো হবে। তবে বড় আমানতকারীরা তাদের পুরো টাকা ফিরে নাও পেতে পারেন। যদিও বিশ্লেষকরা বলছেন গ্রাহকের পুরো অর্থ ফেরতের বিষয়টি নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংকে। অনিয়ম আর লুটপাটে চরম সংকটে বেশ কয়েকটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। ভুয়া কোম্পানি খুলে হাতিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। অনেক প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের প্রায় পুরোটাই খেলাপি। গ্রাহকরাও ফেরত পাচ্ছে না তাদের জমানো টাকা।
চরম সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে গ্রাহকের আমানত ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুরুতে 9টি প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত হলেও পরে 4টিকে সময় দেওয়া হয়েছে ঘুরে দাঁড়ানোর। বন্ধের তালিকায় থাকা 5টি প্রতিষ্ঠানের মধ্যে ফার্স্ট ফাইন্যান্স, ফারিস্ট ফাইন্যান্স এবং আভিভা ফাইন্যান্সে কয়েকদিনের মধ্যে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক। আর পিপুলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিষয়ে সিদ্ধান্ত আসবে আদালত থেকে। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি আমানত আছে প্রায় 2100 কোটি টাকা। টাকা ফেরতে সমপরিমাণ অর্থ দেবে সরকার। শুরুতে 10 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া হবে। আর বড় গ্রাহকের অর্থ ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে প্রশাসক নিয়োগের পর। একটা প্রতিষ্ঠান যে লিকুইডেশনে চলে যায়, অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী ওইখানে যাদের যাদের হিস্সা আছে তারা তাদের হিস্সাটা কীভাবে বুঝে পাবে। এখন হাইরার্কিও করা আছে, কারা সবার আগে পাবে, কারা সেকেন্ড পজিশনে পাবে, ওইগুলি ওই অ্যাকাউন্টিং ফলো করেই মানুষের দাবি দেওয়া পূরণ করা হবে। এবং সেই দাবির কতটুকু পর্যন্ত পূরণ করা হবে সেটা নির্ভর করে ওই কোম্পানির কতটুকু অ্যাসেট আছে তার উপর ভিত্তি করে। ক্ষমতার পালা বদলে হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। পুকুর খননের নামে মাটি ও বালু তোলার অবৈধ কার্যক্রম একসময় নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ নেতারা। এখনও থেমে নেই বালু লুটের মহোৎসব। বর্তমানে তা মিলেমিশে নিয়ন্ত্রণ করছে বিএনপি ও জামায়াতের নেতারা। চুয়াডাঙ্গার দর্শনার ছটেঙ্গার ফসলি মাঠ থেকে রাত দিনে শত শত গাড়ি বালু তুলে বিক্রি করছে বিভিন্ন স্থানে। শত শত একর জায়গার একটি কৃষি অঞ্চল বিপন্ন হতে বসেছে। এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গভীর খাদের ক্ষত। আরো জানাচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। এক দশক আগেও চুয়াডাঙ্গা দর্শনার ছটেঙ্গার এই মাঠ ছিল সবুজ বনায়নে ভরা। চাষ হতো নানা ধরনের ফল, ছোলা, বাদাম, মসুর সহ বিভিন্ন ফসলের। তবে পুকুর খননের নামে এলাকা জুড়ে এখন বিশাল বিশাল গর্ত। প্রতিদিন প্রকাশ্যে চলছে বালু তোলার কাজ। ট্রাক্টর ভর্তি হয়ে সেসব বালু বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। পুরো ফসলের মাঠ এখন ধুধু বালুচর। স্থানীয়দের অভিযোগ, পুকুর খননের নামে দীর্ঘকাল ধরে অবাধে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর মাটি। আবাদযোগ্য মাটির স্তর সাবার করে বালু ব্যবসায় মেতেছে প্রভাবশালী চক্র। চাষের জমি কমে যাবে বালি মাটি কাটলে। তো সব বোর করে ফেলছে, কি করবো আর? আমি তার কিছু করার নেই, তাদের জমি তার আমাদের নেই। মেলা দিন দিতে হচ্ছে, এই দেখো এই কষে কি মার সব ঘাত হয়ে গেল। যমুনা নিউজের অনুসন্ধানে মিলেছে, আওয়ামী লীগের সময় এই বালু তোলার কার্যক্রম চালাতো দর্শনা পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের সভাপতি জয়নাল আবেদিন নফর। ক্ষমতার পালা বদলে হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে মাঠটি নিয়ন্ত্রণ করছে দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মন্টু মণ্ডল ও দর্শনা পৌর যুব জামায়াতের সেক্রেটারি তানজিল হোসাইন। এক সময়ের কুখ্যাত জাহাজের চর এখন স্বর্ণদ্বীপ। এক যুগ আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে জলদস্যুমুক্ত। তবে নতুন আলোচনায় বাথান কেন্দ্রিক বিরোধ। স্থানীয়দের অভিযোগ, দাগী অনেক অপরাধী বাথান মালিক বা রাখালের ছদ্মবেশে আশ্রয় নিয়েছে চরাঞ্চলে। তাদেরই পশুপালের নিচে পিষ্ট হচ্ছে নিরীহ ভূমিহীন কৃষকদের হাড় ভাঙা খাটুনের ফসল। লুৎফর রহমানের ছবিতে আরো জানাচ্ছেন আহমেদ রেজা। মেঘনার মোহনায় জেগে ওঠা স্বর্ণদ্বীপ একসময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য। প্রশাসনের উপস্থিতিও ছিল সীমিত। 2013 সালে সেনাবাহিনী দায়িত্ব নেয়ার পর ধারাবাহিক অভিযানে দস্যুমুক্ত হয় চরাঞ্চল। শুরু হয় বনায়ন, কৃষি, ডেইরি ও অবকাঠামো উন্নয়ন।